সো হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু পিডিএসপি ক্লাসেস। সো আগের দিন আমরা করেছিলাম ফার্স্ট প্রথম পর্বটা, আজকের আমরা করব দ্বিতীয় পর্ব কার টেস্ট পেপার সলিউশনের। আর যেটা হচ্ছে কি 2024-25-এর, আর আজকের থাকবে দু দু নম্বরের 1 থেকে 24 অবধি প্রশ্ন আমরা খুব ইজিভাবে সমাধান করব, যেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। ঠিক আছে? আর এই সমস্ত জিনিসটা তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখানে জুড়ে যাও। আর তার সাথে আরেকটা কথা বলার, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে 2025-এর মাধ্যমিকের জন্য। ঠিক আছে? সো অবভিয়াসলি প্রত্যেকটা প্রশ্নকে নোট ডাউন করো, আমার সাথে সাথে সলভ করো। ঠিক আছে? আর ভালো করে প্রিপারেশনটা নাও। হুম তো আসা যাক একদম প্রথম প্রশ্নটা, 2-এর দাগের 1-এর প্রশ্ন। এখানে আছে একটি অংশীদারি কারবারে তিন বন্ধুর মূলধন যথাক্রমে 4,500 টাকা, 6,000 টাকা এবং 9,000 টাকা। ঠিক আছে? নির্দিষ্ট সময় পর তাদের লভ্যাংশের পরিমাণ হবে ড্যাশ হবে ড্যাশ। আচ্ছা, এটা দেওয়ার কথা ছিল ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক আছে? ড্যাশ কমা ড্যাশ এরকম দেওয়ার কথা ছিল। একটা জিনিস দেখো, একটা জিনিস মাথায় রাখো, মূলধন যে বেশি টাকা দেয় সেই বেশি লভ্যাংশ নেয়, যে কম টাকা দেবে সে কম লভ্যাংশ নেবে, সহজ হিসাব। তাহলে এদের যে মূলধন অনুপাতটা বার করো সেটাই হয়ে যাবে তোমাদের উত্তর। তাহলে দেখা যাক কতটা ইজি এটা। তাহলে প্রথম জনের মূলধন কত? 4,500 টাকা। দ্বিতীয় জনের মূলধন কত? দেখো 6,000 টাকা। তাহলে ইজ টু 6,000। আর তৃতীয় জনের মূলধন কত? সেটা 9,000 টাকা। এই অনুপাতটা করলেই হবে। তাহলে এখানে যদি আমরা দেখি 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, আমার সাথে করতে থাকো। তাহলে এখানে কি থাকছে বলো? 45:60:90। আর কিছু দিয়ে কাটা যায়? হ্যাঁ, 15 দিয়ে কাটা যায়। 15 দিয়ে আমরা জানি 3 15 45, 4 15 60। ঠিক আছে? 5 15 75, 6 15 90। তাহলে কি হচ্ছে? 3:4:6। এটা তোমাদের উত্তর। ব্যাস, প্রথম প্রশ্নটা হয়ে গেল খুব ইজিলি। যখন হয়ে গেল তাহলে দ্বিতীয় প্রশ্নটা আমরা করি। আর অবশ্যই নোট করতে থাকো, আর পিডিএফটা তো পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সো দ্বিতীয় প্রশ্নটা দেখো, কোনো টাকার সুদ ওই টাকার 9/25 গুণ। সুদের হার ও সময় সময় সমান হলে, দেখো এগুলোকে আমরা বলবো কি ওয়ার্ড, মানে যেগুলো দেখে বুঝবো কি কি সমান বলেছে। দেখো সুদের হার মানে যেটা আর আমরা ধরি, আর সময় মানে টি, এই দুটো সমান বলেছে। সরল সুদের হার মানে আর বার করতে বলেছে। বলো এই অবধি বোঝা গেছে? ঠিক আছে, এক এক করে দেখি। কোনো টাকার সুদ, তাহলে মনে করি টাকা যদি হয় পি, মানে আসল যদি হয় পি, আমি যদি লিখি আসল হচ্ছে পি টাকা, মন দিয়ে দেখো আর নোট করতে থাকো। তাহলে সুদ, সুদ কি হবে বলো? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। সুদ, সুদ কি জানি আমরা? এসআই জানি। ঠিক আছে? আর সেটা কি বলেছে? ওই টাকার এর, টাকা এর, বলো বুঝতে পারছো? টাকা এর, এর কত? 9/25 গুণ। তাহলে টাকাটা কত নিয়েছো? আসল নিয়েছো পি, টাকার এর মানে কি? গুণ। কত গুণ হবে বলো? 9/25 টাকা। ব্যাস, এটা আমরা সুদ পেলাম। মানে কি লিখতে পারি? 9p/25 টাকা। বলো এই অবধি বোঝা গেছে? অবশ্যই। এর সাথে কি বলেছে দেখো, সুদের হার ও সময় সমান হলে। তাহলে আমি যদি লিখি, আমি যদি মনে করি সুদের হার যদি আমি এক্স নিই, সময়টাকেও এক্স নেবো, দুটো সমান তো বলেছে, তাই না? তাহলে আমি কি লিখতে পারি? আচ্ছা দেখো, এত করার কোনো দরকার নেই, রাফে খুব তাড়াতাড়ি করে উত্তর লিখে দেবে, ব্যাস। ঠিক আছে? কারণ 1 নম্বরের প্রশ্নে তোমার এইগুলো করার কোনো দরকার নেই। টিচার এগুলোর জন্য তোমাকে এক্সট্রা মার্কিং দেবে না। বোঝা গেছে? তাহলে মনে করি আমি কি লিখতে পারি বলো? সুদের হার কি? সুদের হার সমান সমান কি বলেছে? সময় বলেছে। সমান সমান সময়, সেটাকে আমি কি নিই? এক্স নিই। মানে সুদের হার হলে X%, সময় হলে X বছর, দুটোই সমান বলেছে। আর বেশি লিখছি না আমি। এফডি বোঝা যাচ্ছে? সুদের হার আর সময় দুটোই সমান বলেছে। ঠিক আছে? তাহলে বলো আমরা কি সূত্র জানি? তাড়াতাড়ি বলো। আমরা জানি না SI ইকুয়ালস টু PRT/100? জানি তো? অবশ্যই জানি। তাহলে এই সূত্রটাতে আমরা বসিয়ে দিই। দেখো দেখো দেখো, SI যেটা আমাদের সুদ, মানে সুদ যেটা, সেটা কত? 9p/25। তাহলে সেটাই লিখে দিই 9p/25 সমান সমান পি মানে। আচ্ছা একটা জিনিস দেখো, আসল তো আমি পি টাকা লিখেছি, আসল আমি পি টাকা লিখেছি, তাই তো? সো এটাকে আমি পি, মানে যেহেতু আসলটা পি টাকা, তাহলে পি মানে আমি কি লিখে দিচ্ছি? পি লিখে দিচ্ছি। ঠিক আছে? আর মানে কি? এক্স। আর টি মানে কি? এক্স। কেন? সুদের হার যেটাকে আমরা আর বলি, সেটাও যা, সময়ও তাই। বুঝতে পারছো না? দেখো ধরো আমি বলছি 5 বছর রেখেছে আর 5% সুদের হার, দুটো সমান হচ্ছেই তো।
এবার বোঝা গেছে? তাহলে দুটোই আমরা এক্স এক্স নিয়ে নিয়েছি, দুটোতেই এক্স বসিয়ে দিলাম বাই 100, কাটাকুটি করে তাহলে এখানে কাটলে কি হচ্ছে 25 একে 25, 4 25 100। তাহলে এরপর আমরা কি করব, কোনাকুনি গুণ করব, তাহলে সেটাই করি। তাহলে কোনাকুনি, আচ্ছা আরেকটাও দেখো কেটে যাচ্ছে, পি আর পি কেটে গেল, কেটে গেল। তাহলে কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি আমরা বলো, এক্স স্কোয়ার সমান সমান 4 নং 36। তার মানে এক্স মানে কি হয়ে যাবে, বর্গমূল 36, বর্গ দিকে গেলে বর্গমূল, তারপরে 6 6 36, তাই তো? তাহলে দুটো ছয়ের থেকে একটা ছয় বেরিয়ে গেল। এবার প্লাস মাইনাস আমরা দেব না, কারণ এইগুলো সময় কি বার করতে বলেছে, সুদের হার, ঋণাত্মক হয় না। বলে -5% সুদের হার, বলে কি, বলে না, তাই তো? কেন, ধরো তুমি ব্যাংকে যাচ্ছ আর বলছো 5%, -5%, মানে তুমি তো টাকা রাখছো, আরো উল্টো তোমাকে সুদও দিতে হচ্ছে ব্যাংকে, মানে তুমি যদি টাকা রাখতে যাও, হয় কি এরকম, হয় না। তো সুদের হার বা সময় এগুলো ঋণাত্মক হয় না। তাহলে এটা কি লিখবো আমরা, কত পাচ্ছি আমরা মানটা 6, তাহলে সুদের হার কত 6, আচ্ছা হার বলে দিচ্ছে, তাহলে পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই, শুধু 6 লিখে দেবো। তাহলে এই উত্তরটা আমরা পেয়ে গেলাম, বোঝা গেল? তাহলে তিনেরটাই আসি, আর খুব তাড়াতাড়ি আমরা জিনিসগুলোকে করব। দেখো তিনেরটা কি বলেছে, মন দিয়ে দেখো। প্রথম ও দ্বিতীয় বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে R1% R2% হলে দ্বিতীয় বছরের শেষে পি টাকার সমূল চক্রবৃদ্ধি। তো মানে ডাইরেক্ট তোমাকে প্রশ্ন, মানে সূত্রই জিজ্ঞেস করেছে, আমরা সূত্র জানি না, R1 আর R2 যদি হয়, দেখো একটা সূত্র আছে, যদি না জানো লিখে রাখো, এ সমান সমান পি ইন্টু 1 প্লাস, ধরো প্রথম বছরে সুদের হার R1%, তার মানে কি হবে R1/100। দ্বিতীয় বছরে সুদের হার ধরো R2, মানে অন্য একটা সুদের হার, তাহলে R2/100। তৃতীয় বছরে ধরো যদি অন্য অন্য কিছু হয়, তাহলে R3/100। এরকম করতে করতে যতগুলো বছর বলুক RN/100, এটা একটা সূত্র আছে। তাহলে প্রথম দুটো বছর বলেছে মানে কি, আমরা শুধু প্রথম দুটোকেই নেব, বেশ, আর কিচ্ছু না। তাহলে এ মানে সমূল চক্রবৃদ্ধি, মানে কি লিখবো বলে, পি গুণ 1 প্লাস, তাহলে কি বলেছে R1, মানে ছোট হাতে, তাহলে সেটাই লিখে দিই R1/100 ইন্টু 1 প্লাস R2/100, কারণ পরেরটা কি আছে, R2 আছে, প্রথমেরটা R1 পরেরটা R2, এটা আমাদের উত্তর। ঠিক আছে? তাহলে সমূল চক্রবৃদ্ধি মানে কি লিখবো এখানে বলো, P ইন্টু 1 প্লাস R1/100 গুণ 1 প্লাস R2/100, পেয়ে গেছি আমাদের উত্তর। বলো, বোঝা গেছে? ক্লিয়ার? তিনেরটা হলো। তাহলে তিনেরটা হলে আমরা চারেরটাতে আসি। হুম, চারেরটা দেখো কি বলেছে, মন দিয়ে দেখো চারেরটা কি বলেছে। অন্য কোনো শর্ত ছাড়া, ঠিক আছে, তো অনেক রকম শর্ত থাকে যে এটা হবে সেটা হবে, কেউ 50% এক্সট্রা পাবে এক্সেট্রা, কোনো শর্তই নেই, শর্তই নেই, এখানে কোনো শর্ত নেই। হ্যাঁ, তাহলে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন বিনিয়োগ করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। মানে কেউ 4 মাস বাদে দিল, কেউ 6 মাস বাদে দিল, ঠিক আছে, সবাই একসাথে টাকা দিচ্ছেন না। কি বলে তাকে, তাকে বলে মিশ্র অংশীদারি, তাকে বলে মিশ্র অংশীদারি, ব্যাস, আর কিচ্ছু না। ঠিক আছে? তাহলে চারের পর চলে আসি আমরা পাঁচে। পাঁচ কোথায় আমাদের, এই যে আমাদের পাঁচ, কি আছে, এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত 2:1 হলে। স্টুডেন্ট, এটা বোঝানোর আগে দু চারটে কথা বলার আছে আমার। দেখো বীজদ্বয়, বীজদ্বয় মানে তোমরা ভাবতেই পারো কিসের বীজ, আম জাম কাঁঠাল লিচু, কিসের বীজ, না সেই সব বীজ নয়, ঠিক আছে? বীজ মানে হচ্ছে কি এখানে সমাধান। দেখো যেখানে বীজদ্বয়ের যোগফল লেখা থাকবে সেখানে শূন্যের যোগফলও লেখা থাকতে পারে, সেই জিনিসটা কি বলে, শূন্য। ধরো আমরা করে দেখেছি না, এক্স এর ধরো একটা দ্বিঘাত সমীকরণে এক্স এর দুটো মান বেরোয়, তাই তো? ধরো আমি বলছি একটা 3 বেরোলো আর একটা ধরো -2 বেরোলো, দুটো মান বেরোয়, ঠিক আছে? এই দুটোকেই বলে বীজদ্বয়, এই দুটোকেই বলে বীজদ্বয়। আর এরকম বীজদ্বয় আসলে আমরা মাথায় কি নেব, আলফা আর বিটা, মাথায় কি রাখবো, আলফা আর বিটা। ঠিক আছে? দ্বিঘাত সমীকরণের দুটো বীজ আলফা বিটা, বোঝা গেছে কি যায়নি? তাহলে বীজদ্বয়ের যোগফল, স্টুডেন্ট আমরা কখনো শুনেছি আলফা যোগ বিটা, এরকম কোনো সূত্র শুনেছি? অবশ্যই শুনেছি। তাহলে আলফা যোগ বিটা কি জানি আমরা, -b/a জানি। বলো এফডি, বোঝা গেছে? যদি না জানো এখন জেনে নাও। এবার বলতে পারো স্যার বি কি এ কি, দেখো আমি লিখে দিচ্ছি। দেখো এখানে কি আছে, 3x², দেখো যেটা আছে আমি দেখে দেখে লিখছি, কি আছে এখানে বলো, 3x² মাইনাস 7 প্লাস mx প্লাস 8 সমান সমান 0, এটা আছে, ঠিক আছে? এটাকেই আমরা এই দ্বিঘাত সমীকরণে যেটা স্ট্যান্ডার্ড ফর্ম বলা হয় সেইভাবে যদি লিখি আমরা, সেটা হয় ax² প্লাস bx প্লাস সি সমান সমান 0, ঠিক আছে? তাহলে এবার মিলাও, তাহলে এবার দুটোকে মিলাও, ঠিক আছে? প্রথমে আমি কি লিখেছি দেখো, বি লিখেছি, লিখেছি তো বলো, বি লিখেছি। তাহলে বি মানে কি, বি কোথায়, এক্স এর আগে, তাহলে এক্স এর আগে কি আছে বলো, এই যা আছে না, -7 প্লাস এম,
বলো এ অবধি বোঝা যাচ্ছে? অবশ্যই বোঝা যাচ্ছে। এ অবধি ক্লিয়ার কি ক্লিয়ার না? ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমি এখানে কি লিখতে পারি, মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো, এখানে কি লিখতে পারি আমি, মাইনাস, আর বি মানে তো এটা মানে তো বি, যেটা এক্স এর আগে আছে, এক্স এর আগে যেটা আছে সেটাই বি, সেখানে কি আছে দেখো মাইনাস 7 + m আছে, সেটাই বসালাম। এ মানে কি বলো, এক্স স্কোয়ারের সাথে যেটা আছে, এ মানে কি বলো আমাকে, এক্স স্কোয়ারের সাথে যেটা আছে, তাহলে এক্স স্কোয়ারের সাথে এখানে কি আছে, 3 আছে। আরে দেখো মন দিয়ে দেখো, এক্স স্কোয়ারের আগে কি আছে, 3 আছে, তাহলে বাই 3 হলো। এ অবধি কি বুঝাতে পারলাম? বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এখানে আলফা প্লাস বিটা কি আসছে বলো, যদি মাইনাস মাইনাস কেটে যায় তাহলে মানে এই দুটো প্লাস হয়ে যাবে, এই দুটো মাইনাস, তার মানে কি হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, আমরা জানি এই যে এই দুটো মাইনাসের লেখারই দরকার নেই, তাহলে 7 + m/3 আসছে আমাদের আলফা প্লাস বিটা মানে যোগফল। আমাদের কি আসলো, এটা যোগফল আসলো, কি আসলো, যোগফল। আর কি আছে, গুণফল, তাহলে গুণফল মানে বীজ মানে কি আলফা বিটা, তাহলে আলফা গুণ বিটা, বোঝা যাচ্ছে? তাহলে গুণফল কি জানি, c/a জানি, কি জানি বলো, c/a। সি মানে কি স্টুডেন্ট, সি মানে কি দেখো, এই উপরের সমীকরণটাকে আবার দেখো, সি মানে কি, যেটা লাস্টে আছে, কে আছে লাস্টে, 8 আছে, তাহলে সি মানে কত, 8। আর এ মানে তো আমরা জেনেই গেছি, এক্স স্কোয়ারের সাথে যে আছে, এক্স স্কোয়ারের সাথে কে আছে, 3 আছে, 8/3। তাহলে কি আলফা ইজ টু বিটা আমরা পেয়ে গেলাম 8/3। এই অবধি বোঝা গেছে? এবার এদের অনুপাত বলেছে 2:1, অনুপাত বলেছে 2:1। কাদের অনুপাত, এই দুটোর মানে, এই দুটোর মানে দেখো, একটা হচ্ছে গিয়ে আলফা প্লাস বিটা, আর হচ্ছে গিয়ে আলফা গুণ বিটা। এই দুটোর অনুপাত যদি আমি করি কি লিখতে পারি, 7 + m/3/8/3। তাহলে কি 3 তো কেটেই দিতে পারবে তুমি, দুটোই ভাগ আকারে আছে, তাহলে 3 কেটে দাও, একদম কেটে দিলে। তাহলে দেখো অনুপাতটা কি বলেছে, এই যে দেখো আমরা যোগফল আর গুণফল করলাম, এদের অনুপাতটা কি বলেছে বলো, 2:1 বলেছে না, বলেছে। তাহলে সেটাই কি লিখবে, 2:1 মানে কি লিখবে, 2/1 সমান সমান কি রয়েছে এখানে বলো, 7 + m/8। কোনাকুনি গুণ করতে পারি, হ্যাঁ পারি, তাহলে করে ফেলো, যেখানেই পারবো কোনাকুনি গুণ করতে সেখানেই করে দেবে কোনাকুনি গুণ, 8 দুগুনি হয়ে যায় 16, 8 দুগুনি হয়ে যায় 16, তাহলে +7 ওইদিকে গেলে হয়ে গেল -7, তাহলে 16 থেকে 7 বিয়োগ হলে 9। উত্তর কত পাচ্ছি আমরা, 9। এম এর মান কত, 9। এম এর মান কত হচ্ছে এখানে বলো, 9 হচ্ছে। পেয়ে গেলাম, পেয়ে গেছি। তাহলে এটা আমাদের 5 কমপ্লিট হয়ে গেল। 5-এর পর কি করব আমরা, 6 করব, 6। তাহলে 6-টা কি বলেছে দেখো, মন দিয়ে দেখো, 4:5:6 এর ব্যস্ত অনুপাত, ব্যস্ত মানে উল্টে দিয়ে পাল্টে দাও, ব্যাস, ব্যস্ত উল্টে দাও। তাহলে দেখো এর ব্যস্ত অনুপাতটি হবে, তাহলে ব্যস্ত অনুপাত, তাহলে কি করব দেখো, 4কে উল্টালে কি হয় বলো, 1/4 হয় না, আরে 4 মানে কি, আমি ধরো একটা সংখ্যা লিখছি, তার নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে সেটাকে উল্টে দাও, তার মানে কি 1/4 হচ্ছে। তাহলে একই রকম ভাবে বলো পরেরটা কি আছে, 5কে উল্টালে কি হবে বলো, 1/5। আর তারপর আছে 6কে উল্টালে কি হবে বলো, 1/6, ব্যাস। কিন্তু এটা কি উত্তরে লিখে আসবে, একদম না। ঠিক আছে, তাহলে উত্তরে কি লিখবে, এটাকে আরো মানে আরো জিনিসটাকে সিম্পলিফাই করে আমাদের উত্তরে বসাতে হবে। তাহলে স্যার কি করে করব, খুবই ইজি। তুমি দেখো না, হরে কে কে রয়েছে, মানে এখানে আছে 4, এখানে আছে 5, এখানে আছে 6, এদের লসাগু করো, এদের চট করে লসাগু করো, ঠিক আছে? তাহলে 5, 6 আর আছে 4, লসাগু করি, 2 দিয়ে যাবে, 5, 3 দুগুণি 6, 2 দুগুণি 4, আর কিছু হচ্ছে না, তাহলে এখানে কত আসছে, 2 গুণ 5 গুণ 3 গুণ 2 আসছে তো, তাহলে কত আসছে লসাগু, 5 দুগুণি 10, 60 আসছে, এখানে কত আসছে, 60 আসছে, যেটা লসাগু করে পাবে। শোনো 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 শোনো, যখনই ব্যস্ত অনুপাত করতে বলবে উল্টে দাও, হরগুলো লসাগু করো, যেটা পাচ্ছ সেটা দিয়ে সবকটাকে গুণ করে দাও, মানে 1/4কে 60 দিয়ে গুণ করে দাও, 1/5কে 60 দিয়ে গুণ করে দাও, আর 1/6কেও 60 দিয়ে গুণ করে দাও। করে দিলে কাটাকুটি করো, উত্তর পেয়ে গেলে। তাহলে বলো সোজা তো, ইজি, ঠিক আছে? তাহলে 4 অক্ষে 4, 5 6 20, 4 5 20, 15 আসছে, 5 দিয়ে 5 অক্ষে 5, 5 আর 1 6, 10, 5 দুগুণি 10, 6 দিয়ে 6 10কে 60, তার মানে কি পাচ্ছি আমরা, এর ব্যস্ত অনুপাত 15:12:10। তার মানে কি লিখবো এখানে বলো, 15:12:10, ব্যাস, হয়ে গেল 5। তাহলে 5 যখন হয়ে গেল, 5-এর পরেরটা কি আসে বলো, সেটাও করে ফেলি, 5-এর পরেরটা। তাহলে 5-এর পরেরটা হচ্ছে, এটা আমরা করলাম 5-এরটা, 5-এর পর হচ্ছে সরি 6-এরটা, সরি 6-এরটা করলাম, রাইট? আমরা এটা করলাম 6-এরটা, তাহলে 6-এর পর কি আসছে, 7-এরটা। কি বলছে, √3 - 2 এর অনুবন্ধী করণীর যোগফল, অনুবন্ধী করণীর যোগফল করতে হবে, ঠিক আছে?
বলো এই অবধি বোঝা গেছে? ভেরি গুড। তাহলে কি আছে √3 - 2, তাহলে এর অনুবন্ধীকরণী কি হবে বলতে পারো? অনুবন্ধীকরণী। তাহলে দেখো রুট কার মাথায় আছে? 3 এর মাথায়, তাহলে তার আগে চিহ্নটা পরিবর্তন করলেই সেটা অনুবন্ধীকরণী হয়, জানি তো। তাহলে রুট কার মাথায় আছে? 3 এর মাথায়, তাহলে 3 এর আগে কোনো চিহ্ন নেই মানে কি আছে? সেটা যোগ। দেখো √3 এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে এটা কি? কোনো চিহ্ন নেই মানে কি? সেটা যোগ, শুধু সেটার উল্টো করে দাও। তাহলে যোগের উল্টো কি হয়? বিয়োগ। তাহলে এটা কি লিখবো? -√3, আর পরেরটা যেরকম থাকবে তাই থাকবে। অনুবন্ধীকরণী তাই করবে, যার মাথায় রুট আছে তার আগের চিহ্নটা চেঞ্জ করে দেবে, পরিবর্তন করে দেবে, পেয়ে যাবে তোমরা উত্তর। বোঝা গেল? তাহলে যোগফল বার করতে বলেছে, তাহলে আমরা যোগ করি দুটোকে, দুটো সংখ্যা পেয়ে গেছি, একটা কি √3 - 2, একটা -√3 - 2, ব্যাস। তাহলে দুটোকে এখন করব যোগ, একটা কি আছে √3 - 2, এর সাথে যোগ করব -√3 - 2, যোগটা করে ফেলি বলো। তাহলে কি আসছে? √3 - 2 -√3 আর -2, তাহলে +√3 -√3 কেটে গেল, -2 -2 -4 পেয়ে গেলাম। এটার উত্তর আমরা পেয়ে গেলাম, কি পেলাম? -4। বোঝা গেছে? ভেরি গুড। তাহলে পরেরটাতে আসি। তাহলে এটা আমরা করব এখন 7এরটা, সরি 8এরটা, রাইট? আগে 7এরটা করলাম, এখন আমরা করব 8এরটা। তাহলে কি আছে দেখো, x সমানুপাতি n√y এবং x সমানুপাতি ³√z হলে x সমানুপাতি কি হবে? দেখো কত সহজ এই অঙ্কটা, এক্ষুনি করে ফেলবো, ঠিক আছে? তাহলে একটা কাজ করি, এটা নিচের দিকে করি। কি কি আছে দেখো, x প্রথমটায় কি বলেছে দেখো, x সমানুপাতি n√y, তাহলে সেটাকেই লিখি। প্রথমে কি বলেছে? x সমানুপাতি n√y। স্টুডেন্ট একটা জিনিস আমরা জানি, সাপোজ n√x যদি হয় সেটা মানে x⁴1/a জানি? অবশ্যই জানি, অবশ্যই জানি। দেখো আমি যদি লিখি √x, মানে এটা কি হচ্ছে x⁴, এখানে এখানে কিছু নেই মানে সেটা 2, এখানে কিছু নেই মানে কি হয় সেটা বলো আমার সাথে? 2 হয়। কিছু নেই মানে এখানে 2 আছে, 2 থাকলে লেখার কোনো দরকার নেই, তার মানে এটা কি x⁴1/2। যদি কিউব রুট লিখি মানে এরকম যদি লিখি মানে x⁴1/3, যদি এখানে 4 বসিয়ে দিই তার মানে x⁴1/4, তাহলে ওখানে দেখছি আমরা n আছে, তাহলে ⁴1/n লিখতে পারি, লিখতে আমরা পারি। তাহলে এটাকে কি লিখতে পারি? y সমানুপাতি x সমানুপাতি y⁴1/n লিখতে পারি। এবার সমানুপাতি চিহ্নটা হটিয়ে দিলে আমরা একটা অশূন্য ভেদ ধ্রুবক আনি, তো আমি আর লিখছি না, তাহলে আমি এখানে কি k1 আনছি, যেটা একটা অশূন্য ভেদ ধ্রুবক। কি বলো? k1টি একটি অশূন্য ভেদ ধ্রুবক। বোঝা গেল? আর আরেকটাও সম্ভবত দিয়েছিল, আরেকটা দিয়েছে, হ্যাঁ এটা দিয়েছে। তাহলে x সমানুপাতি ³√z², তাহলে সেটাই লিখে দিই আমরা, সেটাই লিখি পরেরটা, x সমানুপাতি ³√z², এটা আছে তো? এটাই তো আছে দেখলাম, হ্যাঁ এটাই আছে। তাহলে এটাকে করি এখন, মন দিয়ে দেখো। তাহলে দেখো আমাকে বলো, এটাকে আমি কি লিখতে পারি? z² কি লিখবো? 1/3 লিখবো না? একই তো, এখানে 3 আছে, 1/3 হয়ে গেল। এবার বলো আমাকে, এবার বলো তাহলে কি লিখতে পারি? x, যদি আমি সমানুপাতি চিহ্নটা সরিয়ে দিই, আমি সমান সমান দেব, আর সেখানে একটা অশূন্য ভেদ ধ্রুবক আনবো k2, সেটা k2। তাহলে z⁴ এখানে দুটো গুণ করলে কি আসছে? 2/3 আসছে। বলো বোঝা গেল কি গেল না? গেছে? শিওর? একদম ঠিক আছে। আচ্ছা কি বলেছে অঙ্কটা এবার দেখি, x সমানুপাতি কত হবে? x সমানুপাতি কত হবে সেটা আমাদের বার করতে হবে। বলো এই অবধি ক্লিয়ার তো? একদম তো? ঠিক আছে। আচ্ছা দেখো, যদি আমি দেখি, দেখো 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 দেখো, মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো, এক্স এর সাথে এটাও সমানুপাতি, যদি আমি বলছি এখন দুটোই পরিবর্তিত হচ্ছে, যদি আমি বলি দুটোই এখন পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা পরের দিকটা করারও দরকারও নেই, একবারই করে দিতে পারো। বলতে পারো কি স্যার কি হচ্ছে কিছু বুঝছি না। আচ্ছা আচ্ছা ধীরে ধীরে বুঝাচ্ছি, ধীরে ধীরে বুঝাচ্ছি, দেখো 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 দেখো, মন দিয়ে শুধু দেখো, ঠিক আছে। ধরো এটাকে আমি আপাতত মুছে দিই, এত বড় লেন্দি করার কোনো দরকার নেই, এটাকে লেন্দি করার কোনো দরকার নেই, ঠিক আছে। এক্স এর মানের সাথে যদি এটাও পরিবর্তিত হয় আর এটাও পরিবর্তিত হয়, তাহলে আমি তখন কি লিখতে পারি? এক্স সমানুপাতি, দেখো এখানে কার সাথে সমানুপাতি বলো? y⁴1/n এর সাথে সমানুপাতি। আবার এখানে কার সাথে সমানুপাতি? পরেরটা z⁴2/3, ব্যাস পেয়ে গেলাম। আর কি? হ্যাঁ ওখানে ধ্রুবকটা আনলে আবার 1-2 লাইন বেশি করতেও তো কোনো দরকারই নেই, পেয়ে গেছি আমরা, ঠিক আছে। তাহলে কি লিখবো এখানে? y⁴1/n গুণ z⁴2/3, তাহলে সেটাই লিখে দিই এখানে।
তাহলে এখানে উত্তরটা কি হলো, যা ভুলেই গেলাম। আচ্ছা এখান থেকেই তো দেখে নিতে পারি, উত্তর দেখার দরকার আছে? এই দেখো মুখে মুখে করার অঙ্ক, ঠিক আছে? তো এখান থেকেই দেখে নি। তাহলে কি আছে এখানে, ওয়াই টু দি পাওয়ার, তাহলে nth রুট, তাহলে কি হচ্ছে 1/n। দেখো আমি নিচে নামিয়ে দেখার দরকারই নেই, কারণ এখান থেকেই হয়ে যাচ্ছে। আর পরেরটা কি হবে বলো, জেড, টু দি পাওয়ার 2/3, ব্যাস আমরা উত্তর পেয়ে গেলাম, পেয়ে গেছি উত্তর। ভেরি গুড। তাহলে এরপর আমরা কোনটা করব, নয়েরটা কি বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের ড্যাশটি সাধারণ স্পর্শক পাওয়া যায়। তাদের ড্যাশটি সাধারণ স্পর্শক, দেখো এখানে দেখো দুটো বৃত্ত দেখতে পাচ্ছ, আর দেখো একটা বহিঃস্পর্শ করেছে না, দেখো না, দেখো দেখো দেখো, এই যে এই বিন্দুটাতে দুটো বৃত্ত বহিঃস্পর্শ করেছে, রাইট? বহিঃস্পর্শ কাকে বলে, এই যে একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই যে একটা বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, ঠিক আছে? তাহলে দেখো এর কতগুলো স্পর্শক করতে পারো বলো, একটা একটা এইভাবে টানতে পারো, হ্যাঁ পারো, বলবে হ্যাঁ স্যার পারি। একটা এইভাবে টানতে পারো, তাহলে এটা আমাদের একটা স্পর্শক হচ্ছে, এটা আমাদের দুটো স্পর্শক হচ্ছে, আর একটা এইভাবেও টানতে পারো, এটা আমাদের 3 নম্বর স্পর্শক হলো। তাহলে কটা স্পর্শক হচ্ছে, তিনটে। কটা স্পর্শক হচ্ছে, ড্যাশটি সাধারণ স্পর্শক তিনটে। এই ছবিটা কেন দিয়েছে দেখো, যদি বলে দুটো বৃত্ত যদি স্পর্শ করে না থাকে তাহলে কতগুলো স্পর্শক, তোমরা দেখো না, দেখলেই হয়ে যাবে, দেখলেই বুঝে পারবে। দেখো এটা 1 নম্বর স্পর্শক, এটা আমাদের 2 নম্বর স্পর্শক, এটা আমাদের 3 নম্বর স্পর্শক, আর এটা আমাদের 4 নম্বর স্পর্শক। তাহলে কটা বহিঃস্পর্শক সম্ভব, চারটি। বোঝা গেছে? যদি প্রশ্ন দিয়ে দেয় তার জন্য এইটা দেওয়া। আচ্ছা এই অবধি বোঝা গেল। তাহলে আমাদের দেখো দুটো অঙ্ক হলো, এবার আরেকটাও করে ফেলি, 10এরটাও এখানে করে ফেলি, হয়ে যাচ্ছে তো, করেই ফেলি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে। এটা একটা সমকোণী ত্রিভুজ, আমরা জানি তো, হ্যাঁ স্যার সমকোণী ত্রিভুজ, কেন, এই কোণটা কি সমকোণ বা 90 ডিগ্রি। অতিভুজ কাকে বলে, সমকোণের উল্টো দিকের বাহুকে বলে অতিভুজ, ঠিক আছে? তাহলে দেখো এটাকে যদি আমরা ব্যাস করে, ডায়ামিটার মানে সেটা হচ্ছে গিয়ে ব্যাস, ডায়ামিটার মানে সেটা হচ্ছে গিয়ে আমাদের ব্যাস, ঠিক আছে? তাহলে ব্যাস করে একটা বৃত্ত অঙ্কন করেছে, আর দেখো সেটা দেখো এই বিন্দুটা দিয়ে গেছে না, এই বিন্দুটা সমকোণ যেখানে তৈরি করছে সেই বিন্দুটাকে কি বলে, সমকৌণিক, সমকৌণিক। তাহলে দেখো এটা সমকৌণিক বিন্দু দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না, যাচ্ছে। তাহলে এটার উত্তরটা কি হবে বলো, বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে, বৃত্তটি সমকৌণিক বিন্দু দিয়ে যাবে, সমকৌণিক বিন্দু, বিন্দু কি দেওয়া আছে, হ্যাঁ লেখা আছে এখানে, তাহলে সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। বলো বোঝা গেল? ভেরি গুড, নোট ডাউন করছো অবশ্যই, ঠিক আছে? আর যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে আমাকে কিন্তু অবশ্যই বলবে, কমেন্টে লিখে দেবে, আমি দেখবো তোমাদের কমেন্টগুলো। মাধ্যমিকে, এই 25-এর মাধ্যমিকের আগে অবধি আমি অবশ্যই সবার কমেন্ট চেক করব। আচ্ছা এবার দেখো পরেরটা, 11টা, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর ড্যাশ। দেখো এটা বৃত্তস্থ চতুর্ভুজ, হ্যাঁ ধরো আমি যদি নাম দিয়ে দিই এ বি সি আর ডি, ঠিক আছে? এটা তো বাচ্চাদের জিনিস, তাই না? দেখো কি বলেছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি, ধরো আমি যদি বিডি নিয়েছি, ধরো আমি বি কোণ নিচ্ছি আর আমি ডি কোণ নিচ্ছি, সবসময় মাথায় রাখবে বৃত্তস্থ চতুর্ভুজের দুটো বিপরীত কোণ, ধরো কোণ বি যোগ কোণ ডি কত হয়, 180 ডিগ্রি। তাহলে পরস্পর 180 ডিগ্রি লেখাটা কি মানানসই হচ্ছে না, এটা একটা ভালো ভাষা আছে না, কি সেটা, সম্পূরক, কি সম্পূরক, বলো বোঝা গেছে? বা ধরো আমি যদি আরো দুটো কোণ নিই, ধরো এখানে এ কোণ আর আমি এখানে সি কোণ নিচ্ছি, তাহলে আমি কি লিখবো, কোণ এ যোগ কোণ সি, সেটা কত হবে, 180 ডিগ্রি। ব্যাস হয়ে গেল, পেয়ে গেলাম, বোঝা গেল? ভেরি গুড। তাহলে পরেরটাতে আসি আমরা, এটা আমাদের হলো 11, তাহলে 11-র পর এটা হচ্ছে আমাদের 12। দেখতে পারো, করতে পারো, বুঝতে পারো। 12 কি বলছে দেখো, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সঙ্গে সঙ্গে কি হয়, সেটা সমানুপাতি হয়। বলবে স্যার কিচ্ছু বুঝলাম না, কি? যারা বুঝতে পেরেছো, যারা পারোনি তারা দেখো, ধরো আমি এই একটা ত্রিভুজ নিলাম আর এই একটা ত্রিভুজ নিলাম, ঠিক আছে? ধরো এটাকে নাম দিচ্ছি আমি এবিসি আর এটাকে নাম দিচ্ছি আমি পি কিউ আর। বলে এই অবধি বোঝা গেছে? আচ্ছা এই দুটোকে আমি কি বলছি, এরা সদৃশ। এরা সদৃশ মানে আমি কি বলতে পারি বলো, ত্রিভুজ এ বি সি, ঠিক আছে, সদৃশ ত্রিভুজ পি কিউ আর, আমি বলছি এই দুটো সদৃশ হচ্ছে। তাহলে সদৃশ হচ্ছে মানে কি, তাদের বাহুগুলির অনুপাত সমানুপাতে থাকে, জানি কি জানি না? তার মানে এখানে প্রথম দুটো দেখো কে আছে, এ বি আছে, তাহলে আমি কি লিখতে পারি, এ বি। আর এখানের প্রথম দুটো কে আছে বলো, পি কিউ আছে, তাহলে এ বি বাহুর সাথে পি কিউ যে অনুপাতটা পাবো,
পরের দুটো দেখো কে আছে, বিসি আছে, তাহলে বিসির সাথে এদিকের পরের দুটো কে আছে বলো, কিউ আর আছে, তাহলে এই বাহু দুটোর অনুপাত যা হবে। এবার দেখো এখানে প্রথম আর লাস্টেরটা কে আছে, এসি আছে, তাহলে এখানে এসি, আবার এখানে প্রথম আর লাস্টেরটা কে কে আছে বলো, পি আর, তাহলে এসি আর পি আর এর অনুপাতও একই হবে, কারণ ওরা সদৃশ, আমি বলে দিয়েছি ওরা সদৃশ, আমি বলে দিয়েছি। বলো এই অবধি একদম ক্লিয়ার, কোনো কনফিউশন নেই? ভেরি গুড। তাহলে এবার দেখো, এবার জিনিসটাকে দেখো আমরা কি করতে পারি, মন দিয়ে দেখো। আমরা জানি না যদি সেগুলো মানে অনুপাতগুলো সমান হয়, আমরা লব আর হরগুলোকে ইজিলি যোগ করতে পারি। তাহলে দেখো এখানে লবগুলো কে আছে, এ বি, তারপর বিসি, তারপর এসি, তাহলে এদেরকে যোগ করি কি লিখবো বলো, এ বি প্লাস বিসি প্লাস এসি লিখবো। নিচের লবগুলো কে কে আছে, পি কিউ প্লাস কিউ আর প্লাস পি আর, তাহলে কি লিখছি বলো, পি কিউ প্লাস কিউ আর প্লাস পি আর। ঠিক আছে, তার মানে কি তিনটে বাহুর যোগফল, মানে কি এটা কি ত্রিভুজের পরিসীমা হচ্ছে, তাহলে উপরেরটা কি আসছে, ত্রিভুজ এ বি সি এর পরিসীমা। ঠিক আছে, নিচেরটাও কি আসছে, ত্রিভুজ পি কিউ আর এর পরিসীমা। তার মানে দেখো যদি সদৃশ হয়, বাহুগুলো সমানুপাতেও রয়েছে, তাদের ত্রিভুজের পরিসীমাগুলো সমানুপাতই হচ্ছে। বোঝা যাচ্ছে? ওকে, তাহলে এটা আমরা কত নম্বর করলাম, আমরা করলাম এটা 12। 12-র পর কত হয় বলতে পারো? 12-র পর আসে 13। ঠিক আছে, কত বড় দাগ হয়ে গেল। 12-র পর আসে 13। 13টা কি বলেছে, এটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয়মান। একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হয়, 60 ডিগ্রি। আমরা জানি কি জানি না? সমবাহু মানে যার তিনটে বাহু সমান, সমবাহু মানে যার তিনটে বাহু সমান, প্রত্যেকটা কোণ কত হয়, 60 ডিগ্রি হয়। কত হয়, 60 ডিগ্রি হয়। তাহলে তার বৃত্তীয়মান, স্টুডেন্ট যদি বলে ষাষ্টিক থেকে বৃত্তীয়তে নিয়ে যেতে বলে, কিছুই না, একে জাস্ট পাই রেডিয়ান আর 100 পাই রেডিয়ান বাই 180 দিয়ে তাকে কি করে দাও, গুণ করে দেবে। ঠিক আছে, তাহলে এখানে 0 ডিগ্রি কেটে গেল, 3 6 18, কত পাচ্ছি আমরা, পাই রেডিয়ান বাই 3। কত পাচ্ছি আমরা, পাই রেডিয়ান বাই 3 পাচ্ছি আমরা উত্তর। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের বৃত্তীয়মান পাই রেডিয়ান বাই 3। ঠিক আছে, আচ্ছা আমি ওখানে 3 কেন লিখেছি, পাই রেডিয়ান, সি 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 পাই রেডিয়ান। ঠিক আছে, তাহলে আমাদের 13 হয়ে গেল। তাহলে 13-র পর কত হয়, 14 নম্বরেরটা। সো নাম্বার 14 কি বলেছে দেখো, মন দিয়ে দেখো, cos স্কোয়ার থিটা প্লাস মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/x হলে, আমি পুরোটা পড়ছি না এখন, স্টুডেন্ট যখনই এরকম প্রশ্ন থাকবে আগে চিন্তা করবে এই দুটোর মধ্যে কোনো সূত্র হয়, সেটাকে আগে চিন্তা করবে, তারপর অঙ্কটা করবে। ভাবো cos আর সাইনের মধ্যে কোনো সূত্র হয়, সেটা আগে ভাবো। তাহলে ততক্ষণ আমি পরেরটা পড়ি। কি বলেছে, cos টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 সমান সমান কত? বোঝা গেল? তোমরা ভেবে ফেলেছো আর তোমরা বুঝেও গেছো সূত্র হয়, অবশ্যই হয়। ঠিক আছে, তাহলে সেই সূত্রটাই লিখি যেটা তোমরা ভেবেছো। দেখো কস আর সাইনের মধ্যে কি সূত্র, মানে আমরা জানি না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1 হয়, জানি। আচ্ছা আমরা কি এটাকে এইভাবে লিখতে পারি, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 লিখতে পারি? আরে দেখো না, 2 যোগ 3 কত হয়, 5 হয়। আরে আমি যদি 3 যোগ 2 করি কত হয়, 5 হয়। কোনো ভুল হয়? কোনো ভুল হয় না। ঠিক আছে, সো স্যার এরকম লিখবো কেন, এরকম কেন লেখা হচ্ছে, উল্টে পাল্টে কেন লিখবো? আরে দেখো না, এক্ষুনি বুঝে যাবে। তাহলে দেখো যেটা দিয়ে দিয়েছে সেটাকে লিখি। কি দেওয়া আছে এখানে বলো, দেখে বলো কি দেওয়া আছে। দেওয়া আছে এখানে দেখো cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 1/x। আচ্ছা একটা খুব কঠিন প্রশ্ন জিজ্ঞেস করি তো, ধরো আমি যদি লিখি 5, খুব মন দিয়ে দেখো একদম। আচ্ছা 5কে লিখতে পারি আমি 1 গুণ 5, লেখা যায় কি যায় না? এই রে বিশাল কঠিন হয়ে গেল না? হুম, সো যে কোনো সংখ্যাকেই 1-এর গুণ হিসাবে লেখা যায়, তাই এই পুরোটাকেও আমি লিখতে পারি 1-এর গুণ হিসাবে। পারি তো? না স্যার পারেন না। কি করে পারেন এত? আচ্ছা দেখো মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো, না কিছুই পারি না, দেখো মন দিয়ে দেখো, যেটুকুনি পারি সেইটুকুনি শেখাচ্ছি। হ্যাঁ, সো এবার দেখো এই একের জায়গায় আমি এটা লিখতে পারি, আরে এই তো একটু আগে দেখিয়ে দিলাম, আমি একের জায়গায় কি লিখতে পারি বলো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, অবশ্যই লিখতে পারি। আর সাথে কে রয়েছে বলো, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 1/x। হলো?
এবার বলো দেখো এখানে আমরা একটা ছন্দ পাচ্ছি না, অঙ্কের ছন্দ। সেটা আবার কি দেখো, আমি যদি এই কস স্কোয়ারটাকে এ ধরি, তাহলে কি হচ্ছে এ প্লাস বি, আবার ওদিকে এ মাইনাস বি হচ্ছে না? কিসের সূত্র? তাড়াতাড়ি বলো, কিসের? এ প্লাস বি গুণ এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ মানে কত? এখানে কস স্কোয়ার, তাহলে কস স্কোয়ার থিটার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে কত? এখানে সাইন স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার থিটার স্কোয়ার সমান সমান 1/x। তাহলে এবার বলো কস স্কোয়ার থিটার স্কোয়ার, যদি ব্র্যাকেটটা সরিয়ে দিই, 2 2 কত হয়ে যায়? 4। তাহলে কি হয়ে যাচ্ছে? কস টু দি পাওয়ার 4 থিটা। আচ্ছা স্টুডেন্ট, কখনোই কিন্তু থিটার মাথায় পাওয়ার লিখবে না, এটা ভুল। কি কি ঠিক? একটা এটা লিখতে পারো কস টু দি পাওয়ার 4 থিটা, একটা এটা লিখতে পারো কস থিটা টু দি পাওয়ার 4, কিন্তু কখনোই পাওয়ারটা ঘাত থিটার মাথায় বসবে না, একদম ভুল এটা, হ্যাঁ? আর বাকিগুলো ঠিক আছে। আচ্ছা, সো এবার দেখো কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস পরে কি আসছে? সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান সমান 1/x। বোঝা গেল? কস টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 কি হচ্ছে? 1/x। তাহলে কিসের মান বার করতে বলেছে আমাদের? কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, কি আসছে? 1/x। পেয়ে গেলাম উত্তর। ঠিক আছে, তাহলে 14 পর আমরা আসবো 15-তে। 15। তাহলে কি বলেছে 15? আলফা ও বিটা পরস্পর পূরক কোণ হলে। আচ্ছা, পূরক কোণ মানে কি? পূরক কোণ মানে হচ্ছে দুটোকে যোগ করলে কত? 90 ডিগ্রি পাই। সম্পূরক একটু আগেই বললাম, দুটোকে যোগ করলে 180, পূরক মানে দুটোকে যোগ করলে 90। 90, ঠিক আছে, 90 আনা চাইয়ে। ঠিক আছে, আচ্ছা, সো দেখো দুটো কোণের পরস্পর পূরক কোণ, তাহলে কোণগুলোকে আমরা কিছু ধরে নিই, যা ইচ্ছে, মানে যে মানগুলো আমরা জানি। দেখো সাইন কসটা নিয়ে কি কি জানি? 0 ডিগ্রি জানি আমরা, 60 ডিগ্রি জানি, 45 ডিগ্রি জানি। যদিও মান না ধরে অঙ্কটা করা যায়, বাট থাক, অতটা কমপ্লিকেটেড করছি না, মান ধরে নিই। ঠিক আছে, ধর আমি আলফা মানে ধরছি 30 ডিগ্রি, তাহলে বিটা মানে কত ধরবো বলো? 30-এর সাথে কত যোগ করলে 90 হয়? 60 ডিগ্রি ধরে নিই আমি ধরে নিলাম। আমি কি ধরে নিলাম? আলফা মানে 30, বিটা মানে 60 ধরে নিয়েছি। এবার ফটাফট করে ফেলি। তাহলে কি আছে এখানে দেখো? 1 বাই কোসেক স্কোয়ার আলফা প্লাস 1 বাই কোসেক স্কোয়ার বিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা। আছে তো? হ্যাঁ আছে। একটা কথা আমাকে বলো, কোসেক কার উল্টো? সাইনের উল্টো আমরা জানি তো। আরে সাইনকে উল্টে দাও কোসেক, কোসেককে উল্টে দাও সাইন, তাহলে এখানে কোসেক উল্টানো আছে, কি লিখে দেবো? সাইন। তাহলে সাইন স্কোয়ার আলফা। পরেরটাও আছে কোসেক, উল্টানো কোসেক মানেই সাইন, তাহলে সাইন স্কোয়ার বিটা। তাহলে কোসেকের উল্টো সাইন হলে সাইনের উল্টো কোসেক, তাহলে পরেরটায় সাইন উল্টো আছে, তার মানে এটা কি আছে আদপে? কোসেক স্কোয়ার আলফা প্লাস বিটা, এটা আছে। ঠিক আছে, তাহলে মানগুলো বসিয়ে দিই। তাহলে কি হচ্ছে? সাইন স্কোয়ার আলফা, আলফা মানে আমি কি ধরেছি? 30 ডিগ্রি, তাহলে সাইন স্কোয়ার 30 ডিগ্রি। পরেরটা সাইন স্কোয়ার বিটা, বিটা মানে আমি কি ধরেছি? 60 ডিগ্রি, তাহলে পরেরটা কি হচ্ছে? সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস, তারপর কি আছে? কোসেক স্কোয়ার আলফা প্লাস বিটা, তার মানে কি কি হবে? 30 ডিগ্রি যোগ 60 ডিগ্রি, 60 ডিগ্রি। কি হচ্ছে বলো? তাহলে আমাকে বলে সাইন স্কোয়ার 30 ডিগ্রি, 30 ডিগ্রি কত বলো? 1/2 আমরা জানি, তার মানে এটা কি হচ্ছে? 1/2 এর হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি কত হয়? 1/2, 1/√2, √3/2, এটা কি হচ্ছে? √3/2 এর স্কোয়ার প্লাস কোসেক স্কোয়ার 30 আর 60 যোগ করলে কত হয়? 90 ডিগ্রি, মানে এটা কি আদবে কোসেক স্কোয়ার 90, সেটা কত? 1, তাহলে এটা 1 স্কোয়ার আসছে। তাহলে কি আসছে দেখো? 1/4 প্লাস √3 স্কোয়ার মানে 3, 2 দুগুণি 4, আর 1 স্কোয়ার মানে 1। তাহলে দেখো প্রথম দুটো যদি যোগ করি, 4 হচ্ছে লসাগু, 1 প্লাস 3, তাই তো? তাহলে 3 এর 1 4/4 যোগ 1, 4 অক্ষে 4, তার মানে 1 যোগ 1, 1 যোগ 1 কত হয়? এই রে, এত কঠিন হয়ে গেল? ভাবতেই পাচ্ছি না, 1 যোগ 1 দিয়ে দিয়েছে। আচ্ছা, তার মানে 1 যোগ 1 2 হয়ে গেল আগেরটার উত্তর। হলো আমাদের এর সাথে সাথে 15 নম্বর। তাহলে 15-র পর হচ্ছে আমাদের 16। ঠিক আছে, তাহলে 16টা দেখি কি বলেছে। পর্যবেক্ষকের চোখ ও দৃশ্য বস্তুর উপর কোনো বিন্দুর সংযোজক কাল্পনিক রেখাকে বলা হয়। ধরো এই আমাদের পর্যবেক্ষক, আর এই ধরো একটা জাহাজ দেখছে, এই যে একটা কাল্পনিক যে রেখাটা, ঠিক আছে, যেটা এই দুটোকে সংযোজক করছে, যুক্ত করছে, তাকে কি বলে? উত্তরও দেওয়া আছে, কি বলে এটাকে? দৃষ্টি রেখা। কি বলে? দৃষ্টি রেখা। ঠিক আছে, এটাকে বলে দৃষ্টি রেখা, এটার নাম। হুম,
আচ্ছা তাহলে 16 হলো, 16-র পর কি আসি 17-তে, 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 15, 16, 17। আচ্ছা কি বলেছে প্রথম 10, 15, 16 কেন লিখছি, সরি 17, প্রথম 7টি অখণ্ড সংখ্যার গড়। স্টুডেন্ট অখণ্ড সংখ্যা কাকে বলে, কোথার থেকে শুরু হয় বলো, বলো আগে বলো প্রথম 7টি অখণ্ড সংখ্যা কি কি, বলো তাড়াতাড়ি বলো। শূন্যর থেকে শুরু হয় প্রথম সংখ্যা, প্রথম অখণ্ড সংখ্যা শূন্য, দ্বিতীয় অখণ্ড সংখ্যা 1, তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, দেখো তো 7টা লিখেছি, গোনো আমার সাথে, একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, চারটে সংখ্যা, পাঁচটা সংখ্যা, সংখ্যা বলছে সরি সংখ্যা, 6টা সংখ্যা, 7টা সংখ্যা, ঠিক আছে 7টা সংখ্যা লিখেছি। তাহলে এদের গড় বার করতে বলেছে, যে কটা সংখ্যা লিখেছি, কটা সংখ্যা লিখেছি 7টা, সেটা দিয়ে ভাগ করব। তাহলে যোগ করি, এখানে আগে আগে যোগ করবো, সেটা দিয়ে ভাগ করব, 7টা সংখ্যা যোগ করছি, যেহেতু গড় বার 8টা সংখ্যা লিখে 8 দিয়ে ভাগ করতাম, 9টা সংখ্যা থাকলে 9 দিয়ে ভাগ করতাম, আছে 7টা সংখ্যা, করবো ভাগ 7 দিয়ে, ঠিক আছে। তাহলে দেখো কত হচ্ছে, 6 আর 4 10, 10 5 15, 15 16 17 18 19 করে 21, কত আসছে 21/7, দুটোকে কেটে দিই, 7 অক্ষে 7, 3 7 21, কত আমাদের উত্তর হলো 3, কত হলো 3, প্রথম 7টি অখণ্ড সংখ্যার গড় 3, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা পরেরটাতে আসি, 18 নম্বরটা, হ্যাঁ, ওজাইভ ড্যাশ প্রকারে, দু প্রকারের তো আমরা জানি, একটা কি হয় আমাদের ক্ষুদ্রতর সূচক, একটা হয় বৃহত্তর সূচক, ব্যাস, আর এর বাইরে কোনো প্রকার আছে নয়। তাহলে ওজাইভ কয় প্রকারের, 2 প্রকারের, হয়ে গেল, পেয়ে গেলাম উত্তর, লিখে ফেললে অ্যান্সার। তার মানে আমরা কি দেখছি, ওজাইভ 2 প্রকারের হয়, ঠিক আছে। আচ্ছা এর পরেরটায় আসি, এটা কত নম্বর আমাদের 19, কি বলেছে, সূচক ক্রমযোগ, সরি বৃহত্তর, এখান থেকে শুরু, হ্যাঁ, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক, ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করার জন্য পরিসংখ্যা বিভাজন ছকের প্রতিটি শ্রেণীর ড্যাশ সীমানা নেওয়া হয়। তাহলে বৃহত্তর বলেছে, দেখো আমি তোমাদের বইয়ের একটা উদাহরণ এখানে রেখেছি, দেখো দেখতে পাচ্ছ কি লেখা আছে, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে সেখানে দেখো এখানে কি আছে, 120 বা 120 এর বেশি, তাহলে 120টা এটা বলো তো নিম্ন সীমানা না উচ্চ সীমানা, লোয়ার লিমিট না আপার লিমিট, এটা অবশ্যই নিম্ন সীমানা। ধরো তারপরেরটা কত আছে, দেখো 130, তাহলে এই 130টা কি নিম্ন, প্রথমটা তো নিম্ন, পরেরটা উচ্চ, আমরা তো জানি, তাহলে প্রতিটি শ্রেণীর ড্যাশ সীমানা নেওয়া হচ্ছে কোনটা নিচে, ধরো পরেরটা যদি দেখি 140, দেখো এখানেই আছে, তাহলে এখানে কি বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাতে কি হয়, নিম্ন। আচ্ছা কালারটা চেঞ্জ করে দিই, তাহলে কি হবে, এটা কোন সীমানা, নিম্ন সীমানা নেওয়া হয়, একটু ভালো করে লিখি, কোন সীমানা বলো, নিম্ন সীমানা নেওয়া হয়, বোঝা গেছে, ভেরি গুড। আর তাহলে বলো তো এটা কি দেখছি আমরা, বৃহত্তর আর ক্ষুদ্রতর হলে কি হবে সেটা বলো দেখি, কি হবে, হ্যাঁ ঠিকই বলেছো, তখন উচ্চ সীমানা। আচ্ছা আসি আমরা 20-তে, কোথায় আসি, পুরীতে নয় 20-তে, হ্যাঁ। সো 20 কি বলেছে, এর মধ্যমা, তাহলে যখন আমরা মধ্যমা বার করব, আগে সেটাকে আমরা হয় মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট কিছু একটাতে সাজিয়ে নেব, ছোট থেকে বড়ই সাজাই, তাহলে সব থেকে ছোট কত, এখানে 6, তাহলে 6 লিখলাম, 6-এর পর কি লিখছি 8, লিখে ফেললাম, 8-এর পর 9 লিখলাম, 9-এর পর কত হয় বলো, 9-এর পর এখানে আছে 12, লিখতে পারো, 12 হলো, 12-এর পর 13, আচ্ছা 13-এর পর কত হচ্ছে 15, আর হচ্ছে গিয়ে 17, তাহলে কটা সংখ্যা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা, ব্যাস, 7টা সংখ্যা মানে তো তুমি ইজিলি তার মধ্যমা বার করতে পারবে, এখন দেখে দেখি করে ফেলো। দেখো এখানে দেখো এই 12-এর আগে কটা সংখ্যা আছে, 3টে, আর 12-এর পর কটা সংখ্যা আছে, 3টে, তাহলে 12টা একদম মাঝখানের সংখ্যা হচ্ছে না, ঠিক আছে, তাহলে মধ্যমা কত 12। আর যদি সূত্র জানতে চাও, দেখো 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 এখানে n মানে কটা সংখ্যা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা, 7টি সংখ্যা, ঠিক আছে, 7টি মানে কি বিজোড়, তাহলে বিজোড়ের আমরা সূত্রটা জানি, মধ্যমা বার করার জানি, কি সূত্র হয়, n/2, হ্যাঁ n/1, সরি n+1, সরি সরি সরি, কি সূত্র হয় বলো, n+1/2তম সংখ্যা, তাহলে n মানে কটা সংখ্যা আছে, এখানে 7টা সংখ্যা আছে, 7 যোগ 1/2 তম, তাহলে 7 যোগ 1 মানে কত হয়, 8/2 তম,
তাহলে কি হচ্ছে 4, মানে হচ্ছে কি চতুর্থ সংখ্যা, আমাদের কোনটা নিতে হবে, চতুর্থ সংখ্যা। তাহলে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সংখ্যা কত, 12, উত্তর কত, 12। ব্যাস, আরে এত করার দরকার নেই, দেখে বসিয়ে দাও, অত সময় থাকবে তোরই শর্ট কোশ্চেন করতে গেলে, ঠিক আছে। আর আমি এইটুকুনি শিওর তোমরা দেখে বসিয়ে দিতে পারবে, সেইভাবেই তোমরা প্র্যাকটিসটা করছো বা করবে এর মধ্যে। তাহলে আসি আমরা কোনটায় আসি, 21, ঠিক আছে। কি বলেছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ও ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত। ঘনক কাকে বলে, ঘনক ধরো লুডুর ছক্কা একটা ঘনক, ঠিক আছে, যার চারদিকের ধারগুলো সমান হয় তাকে বলে একটা কি, ঘনক। মানে সবগুলো কি থাকে, বর্গক্ষেত্র থাকে। তাহলে এর কর্ণক এখান থেকে এই অবধি হবে। তাহলে ঘনকের কর্ণ জানা আছে, এটা আমি দাগটা দিইনি, কত দাগের করাচ্ছি এটা আমি বলো, এটা 10, 20 আর 1 21, ঠিক আছে। তাহলে 21এরটা দেখো, আমি যদি লিখি কর্ণ, এই ঘনকের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সেটা আমরা কি জানি বলো, আমরা জানি বাহু √3। এটা কি বোঝা যাচ্ছে, বাহুটা একটু ভালো করে লিখি, আমরা কি জানি বলো, আমরা জানি বাহু √3, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। এবার দেখো কি বলেছে, প্রতিটি তল, দেখো এর যে এক একটা তল সেটা কি একটা একটা কি হচ্ছে, একটা বর্গক্ষেত্র হচ্ছে না, এক একটা তল কটা তল আছে এখানে, 6টা তল আছে, 6টা বর্গক্ষেত্র আছে। তাহলে বর্গক্ষেত্রের কি বলেছে, এটারও কর্ণের দৈর্ঘ্য লাগবে, তাই না, তাদের অনুপাত বলেছে তো। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য জানো, মনে আছে কি, সেটা হচ্ছে গিয়ে বাহু √2, মনে আছে। তাহলে দুটোর অনুপাত করে ফেলো, এবার কি কি হবে বলো, একটা কি আসছে আমাদের বাহু √3, আর একটা কি আসছে আমাদের বাহু √2, বাহু বাহু কেটে দাও, ঠিক আছে। সো √3:√2 পেয়ে গেলাম, উত্তর পেয়ে গেছি। তাহলে 21-এর উত্তর পেয়ে গেছি, কি পেয়েছি আমরা, √3:√2, বুঝে গেল, ঠিক আছে। আসা যাক আমরা 21-এর পর 22-এ, 21-এর পর 22-এ কি বলেছে, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h, চোঙের পরিধির সমান, চোঙের পরিধির সমান হলে, মানে এইচটাও পরিধির সমান হলে চোঙের আয়তন কত। ধরো একটা চোঙ, চোঙ তো জানোই কাকে বলে, এইটাকে বলে একটা চোঙ, বলে তো, বলো, ঠিক আছে। আচ্ছা, এর ব্যাসার্ধ জানি না কি, তাহলে সেটাকে আর লিখে দিই। এর উচ্চতা দিয়ে দিয়েছে, এর উচ্চতা দিয়ে দিয়েছে কত, h দিয়ে দিয়েছে, দেওয়াই আছে, ঠিক আছে। তাহলে দেখো এর পরিধি আমি লিখতে পারি, আমি লিখতে পারি পরিধি, এর পরিধি আমি লিখতে পারি 2π আর, বলো, বলবে হ্যাঁ স্যার অবশ্যই। পরিধি, পরিধিটা কেন, দেখো দেখো দেখো, নিচটা একটা বৃত্ত হচ্ছে না, এটা একটা বৃত্ত না। তাহলে কি বলেছে এখানে, চোঙের পরিধি মানে তো এটা বৃত্তই হচ্ছে, তার মানে পরিধি কি হচ্ছে, এটা 2π আর হচ্ছে, 2π আর হচ্ছে তো, হচ্ছে। আর সেটাই কি বলেছে, সেটাই কি বলেছে, মন দিয়ে দেখো, তার উচ্চতা চোঙের পরিধির সাথে সমান, তার মানে এটা সমান সমান আমি h লিখতেই পারি, দুটোকে সমান বলে দিয়েছে। আচ্ছা দেখো তো, এখান থেকে আমি আর এর মান বার করতে পারি, পারি, আর মানে কি লিখবো, h/2π, কেন 2π গুণ আকারে আছে, 2π ওদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 2π গুণ 2π ভাগ, এদিক থেকে ওদিকে গেলে উল্টোটা হয়, করে ফেললাম, ফেলেছি। আচ্ছা, এটা কত নম্বর করছি জানো, 22-এরটা এখানে লিখে নি, যাতে তোমরা কনফিউজ না হয়ে যাও, 10, 20, 21, 22। আচ্ছা, চোঙের আয়তন, তাহলে আয়তন বার করতে বলেছে, বার করতে পারবো। চোঙের আয়তন বলো তো, ফর্মুলা কি, ফর্মুলা কিন্তু একদম মাথায় রাখতে হবে। তাহলে আয়তন হচ্ছে চোঙের πr²h, এত ঘন একক, মানে এগুলো যদি একক ধরি আমরা সেই হিসাবে লিখবো, তো এখানে যেহেতু কিছুই ধরি নি, থাক, কিছু লেখারও দরকার নেই। পাই মানে পাই, আর মানে পেয়েছি, আর মানে তো এটাই পেয়েছি, কি পেয়েছি বলো, h/2π পেয়েছি, আর সেটার কি হবে, স্কোয়ার হবে, গুণ h মানেও h মানেও এখানে h, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে কি আসছে, কি আসছে এখানে পাই, যদি ব্র্যাকেটটা সরিয়ে দিই, উপরে h² হচ্ছে, নিচে কি হচ্ছে 4π² গুণ h। আচ্ছা, এখানে তাহলে π² আর মানে পাই আর π² কেটে গেল, তার মানে আলটিমেট অবশেষে এখানে কি থাকছে দেখো, h³/4π, এটা আমাদের উত্তর। তাহলে আমরা পরেরটারও উত্তর পেয়ে গেলাম, কি হবে এটা বলো, h³/4π, ব্যাস, আর কিচ্ছু না। এতটাই সহজ এই জিনিসগুলো, আর আমি এইটুখানি বুঝতে পারছি যে তোমরা এই সহজ জিনিসগুলো খুব সহজেই বুঝতে পারছো। আসি এবার পরেরটাতে, দেখো মন দিয়ে, দেখো মন দিয়ে পরেরটা। তাহলে পরেরটা কত হচ্ছে এখানে, আগেরটা যেন কত নম্বর হলো, আগেরটা হলো আমাদের 10, 20, 22, তার মানে এবার হবে 23, ঠিকই যাচ্ছে।
তাহলে 23 একটা, হ্যাঁ কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে তার সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। গোলক 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 মানে বল একটা, এটা দেখতে তো বৃত্ত মনে হচ্ছে, গোলক মানে একটা বল, ঠিক আছে। আচ্ছা আমরা কি জানি প্রথমে ব্যাসার্ধ কত ছিল, জানি না, তাহলে প্রথমের ব্যাসার্ধ আমরা আর ধরতে পারি। মনে করি গোলকটির ব্যাসার্ধ সমান সমান আর, বা আর একক যাই হোক, বা আর সেন্টিমিটার, এককই লিখছি না, ঠিক আছে। এই 1 নম্বরের প্রশ্ন, আর এগুলো লেখারও দরকার নেই, বারবারও বলছি, হ্যাঁ এমনভাবেই প্র্যাকটিস করো, ফটাফট করে দিতে পারো। আচ্ছা মনে করি গোলকের ব্যাসার্ধ আর, এবার ভাবো তাহলে তার সমগ্র, গোলকের তো একটাই ক্ষেত্রফল হয় আর সেটাই তার সমগ্র তলের ক্ষেত্রফল, গোলকের দুটো ক্ষেত্রফল মানে পার্শ্বতল তো থাকে না, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল সূত্র কি, গোলকের ক্ষেত্রফলের সূত্র কি বলো তাড়াতাড়ি, সেটা কি 4πr²। ব্যাস এই অবধি বোঝা গেল, বোঝা গেল। এবার দেখো কি বলেছে, 50% বৃদ্ধি করলে কি, ব্যাসার্ধ, তাহলে এখন ব্যাসার্ধ আমি লিখতে পারি, বলো এখন ব্যাসার্ধ, হ্যাঁ কত বাড়াচ্ছে বলো, 50%, তাই তো। তাহলে দেখো ছিল কত আর, বাড়ছে মানে কি যোগ করব, কতটা বাড়ছে 50%, কার উপর বাড়ছে 50%, কার উপর বাড়ছে, আগে যা ছিল তার উপরেই বাড়ছে, তাই না। মানে 50% মানে আমরা কি জানি বলো, 50/100, কার উপরে, ব্যাসার্ধের উপরে, তাই না, ব্যাসার্ধের 50%, এর মানে গুণ, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, শূন্য শূন্য কেটে যাচ্ছে, 5 অক্ষে 5, 5 দুগুণই 10, তার মানে আর প্লাস r/2, তার মানে যোগ করলে এটা কি আসছে বলো, 3r/2। এখন ব্যাসার্ধ হচ্ছে, তাহলে এখন ক্ষেত্রফলও নিশ্চয়ই পরিবর্তিত হবে, তাহলে এখন ক্ষেত্রফলটাও বার করি, ক্ষেত্রফল, ঠিক আছে। ক্ষেত্রফল কি হচ্ছে বলো, 4πr², আর মানে কি এখানে 3r/2, এটার হয়ে যাবে স্কোয়ার, তাহলে সেটাই করি, 4π, 3 মানে কি 9, r²/2 মানে কি 4, 4 4 কেটে গেল, তার মানে কি আসছে বলো, 9πr², আসছে তো, আসছে। তাহলে দেখো তো ক্ষেত্রফল আগের থেকে বাড়ছে না কমছে, এটা তো একদম সহজ জিনিস, ব্যাসার্ধ বাড়ছে মানে ক্ষেত্রফলও বাড়বে, আগে কত ছিল 4πr², এখন কত হচ্ছে 9πr², তাহলে ক্ষেত্রফল বাড়লো, কতটা বাড়লো বলো, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তার মানে ছিল কত, কত ছিল 4 ছিল, হলো 9, তার মানে 9πr² বিয়োগ 4πr², যদি বিয়োগটাকে করি কত হয়, 5πr² হয়। তাহলে এবার আমাদের কি ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, বৃদ্ধি করলে একটি গোলকের ব্যাসার্ধ এত পার্সেন্ট বৃদ্ধি করলে তার সমগ্র তলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, কত পার্সেন্ট বৃদ্ধি পাবে সেটাই বার করতে হবে। তাহলে সেটাকেই বার করি, দেখো 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 দেখো, তাহলে বৃদ্ধির হার কি হবে, তাহলে কতটা বেড়েছে বলো, কতটা বেড়েছে ক্ষেত্রফল, 5πr², ছিল কতটা, কার উপর, 4πr², এটাকে শতকরায় আনতে গেলে কি 100% দিয়ে গুণ করে দেবো, এতটাই সোজা, πr² কেটে গেল, 4 দিয়ে 4 25 100, 5 25 125%, তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাচ্ছে, কতটা 125%, শতকরা 125 বৃদ্ধি পেল, হ্যাঁ। আর আসি এবার একদম লাস্ট অঙ্কটা আজকের, সেটা হচ্ছে আমাদের 24 নম্বর অঙ্ক। কি বলছে দেখি, একটি শঙ্কুর আয়তন ভি, ব্যাসার্ধ উচ্চতা দ্বিগুণ করা হলো তার আয়তন হবে, একটি শঙ্কুর আয়তন ভি, তাহলে শঙ্কু তো জানি, এই যে আমাদের শঙ্কু, এই যে আমাদের শঙ্কু, এর আয়তন কি জানি, এর আয়তন কি জানি সেটা, আচ্ছা আয়তন তো বলেই দিয়েছে ভি, তাহলে এটাকে ব্র্যাকেটে লিখে দিচ্ছি ভি, আর এর ব্যাসার্ধ যদি আর, উচ্চতা যদি এইচ হয়, তাহলে আয়তন কি হবে বলে ফেলো, সূত্র কি আছে আয়তনের, সেটা হচ্ছে 1/3πr²h ঘন একক, ঠিক আছে। আয়তন পেয়ে গেছি, এবার কি বলেছে, ব্যাসার্ধ উচ্চতা দ্বিগুণ করা হলো, তাহলে ভাবো এখন যদি আমি লিখি ব্যাসার্ধ, এখন 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 যদি আমি ভাবি ব্যাসার্ধ r' লিখে নিই, তাহলে সেটা আগে কি ছিল, আর ছিল না, তার দ্বিগুণ মানে কি 2r লিখবো, আর কি উচ্চতা আমি যদি h' করি, তাহলে আগে কত ছিল h, তাহলে তার দ্বিগুণ হচ্ছে 2h, দুটোই বেড়ে যাচ্ছে, আগে যা ছিল তার দ্বিগুণ হচ্ছে, তাহলে এখন আয়তন, এখন আয়তন, তাহলে আমি কি লিখতে পারি, এখন আয়তন, দেখো মন দিয়ে দেখো, তাহলে কি লিখবো, 1/3π, একটা কি আমাদের r' স্কোয়ার, h মানে কি h', কেন দুটোই তো পরিবর্তিত হয়ে গেছে,
তাহলে পরিবর্তিত হয়ে কি হয়েছে দেখি, 1/3 পাই 8 ড্যাশ মানে কি 2r, আগের তার দ্বিগুণ হয়ে গেছে, তার মানে 2r এর কি হবে, স্কোয়ার হবে। এইচ ড্যাশ 2h, আগেরটা দ্বিগুণ হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে কি হচ্ছে এখানে দেখো, 1/3 পাই, যদি ব্র্যাকেটটা সরিয়ে দিই, 2 স্কোয়ার মানে কি 4r স্কোয়ার, 2 স্কোয়ার মানে এটা কে লিখেছে, আমি লিখেছি, মুছে দাও। আচ্ছা, এইচে তো স্কোয়ার নেই এখানে, শুধু তো আর স্কোয়ার, শুধু তো আর স্কোয়ার, দেখো সূত্রটা কি, শুধু আর স্কোয়ার, নিচে মাথা স্কোয়ার নেই, কেন খামোকা স্কোয়ার দিয়েছে কে জানে। তাহলে গুণ 2h, তার মানে কি হচ্ছে 4 দুগুণী কত হয় 8, আগে লিখে দিই, ঠিক আছে। তাহলে গুণ 1/3 পাই r স্কোয়ার h, কেন 4 দুগুণী কত হয় 8 হয়, সেটা আমি আগে বসিয়ে দিলাম, আর বাকি সংখ্যাগুলো লিখলাম। আর 1/3 পাই r স্কোয়ার h মানেই তো v, এটাই তো আগে ধরে নিয়েছি। তাহলে এখানে কি লিখবো, 8 গুণ v, ঠিক আছে। সো এখন আয়তন কত হবে, 8v, ব্যাস উত্তর আমরা পেয়ে গেছি। আর তার সাথে আজকের এই গল্প এখানেই শেষ হচ্ছে, ঠিক আছে। আর পরেরটাতে পার্ট 3 আসবে, তারপর পার্ট 4 আসবে, এরকম আসতেই থাকবে। আর টোটালটাই তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। আবারও বলছি, খুব ভালো করে প্র্যাকটিস করো তোমরা বাড়িতে। বেস্ট অফ লাক তোমাদের মাধ্যমিকের জন্য, ঠিক আছে। সো আজকের মতো বাই সবাই, টাটা, বাই।